টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক, আপনারা সবাই জানি যে কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হয়েছে ট্রাম্পের সেই কাঙ্ক্ষিত ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট। সেটা শুধু অর্থনীতির ক্ষেত্রেই নয় বা অর্থনীতিবিদ হিসেবে যেটার চুলচেরা বিশ্লেষণ করার কথা তা নয়। এই বিলে আমরা যদি দেখি যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে অ্যাসাইলাম প্রাপ্ত ব্যক্তি সহ খোদ মার্কিন নাগরিকদের উপরে কী ধরনের বিরূপ প্রভাব ফেলবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, এবং ধন্যবাদ দর্শক সবাইকে। শুভ সন্ধ্যা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জনাব অশোক কর্মকার, আমরা যে বিষয়টি কথা বলতে চাই যে এই যে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, যেটাকে সংক্ষেপে ওব্বা বলি, এই বিলের যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি, অর্থনীতির দিকটা বাদ, কারণ ওটা অর্থনীতিবিদরা বিশ্লেষণ করবেন। আমরা যদি ইমিগ্রেশনের পয়েন্টে আছি, সেই দিক থেকে যদি আমরা আলোচনা করতে চাই, এই বিলটি যারা অ্যাসাইলাম প্রাপ্ত বা অ্যাসাইলাম আবেদন করতে চায় বা এই মুহূর্তে করেছে বা কিছুদিন আগে করেছে, তাদের ক্ষেত্রে তো বটেই, খোদ যারা আমরা আমেরিকার সিটিজেন আছি অর্থাৎ নাগরিক আছি, তাদের উপরে এই বিলের প্রভাব, বিরূপ প্রভাব, নেতিবাচক প্রভাব কিভাবে পড়বে সেই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। কারণ এটাও আগামী দিনের জন্য আমাদেরকে একটা সংকেত, আমাদেরকে খুব খারাপ একটা দিকের ইঙ্গিত দিচ্ছে বলে আমরা মনে করছি। আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে, ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে এই বিলটির এই অ্যাসাইলামের পার্ট এবং নাগরিকদের উপরে যে প্রভাবটা বিস্তার করবে, বিরূপ প্রভাব, নেতিবাচক প্রভাব, সেই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই, অ্যাটর্নি কর্মকার। ধন্যবাদ ভাই। আপনার যে আশঙ্কা আমরা করছি এবং যেভাবে বিলটা পাস হয়েছে অলরেডি কংগ্রেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, ভালো দিকটা হলো এখনো যে সেনেট এখনো এটাকে পাস করেনি, সুতরাং এটা নিয়ে হয়তো কাটাছেড়া চলবে। কিন্তু সবচেয়ে অশরীর সংকেত হলো যে এটাকে আনডকুমেন্টেড যারা, তাদেরকে কিন্তু টার্গেট করা হয়েছে। কিন্তু সেই টার্গেটের পর্যায়ে কিন্তু আনডকুমেন্টেড যারা এখানে লফুল স্ট্যাটাস নেই, যারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন না, তাদের প্রত্যেককেই আনডকুমেন্টেড করে স্তরে ফেলা যাবে, এমনকি যারা গ্রান্টেড আসছিলাম গ্রান্টেড হয়েছে তাদেরকেও। সুতরাং এটা একটা খুব বড় অশরীর সংকেত আমাদের সবার জন্য। এবং তাৎক্ষণিকভাবে এটা আনডকুমেন্টেড হলেও এটা কিন্তু ইউএস সিটিজেন যারা আছে তারাও এফেক্টেড হবেন, এটা সবাই না অবশ্যই। তো এটাকে যেটা বলা যাচ্ছে যে এই যারা আনডকুমেন্টেড আছেন তাদের জন্য এটাকে মূলত তাদেরকে টার্গেট করে দেওয়া হয়েছে, যাতে কিনা তারা কোনো সরকারি সুবিধা, ফেডারেল কোনো সুবিধা না পান, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্নভাবে সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন সুবিধা যেগুলো আছে সেগুলো যাতে তারা না পান। এখন তারা যদি না পান সেটা একটা কথা, কিন্তু যারা চিলড্রেন আছে, মনে করেন যারা যে আনডকুমেন্টেড যে প্যারেন্টস আছে, তাদের দেখা যায় বিরাট অংশই কিন্তু বেশ কয়েক মিলিয়ন আপনার হাউস হোল্ডে আছে, যেখানে ছেলে মেয়ে হলো সিটিজেন, কিন্তু তাদের প্যারেন্টসদের মধ্যে অ্যাটলিস্ট একজন হলো নন সিটিজেন বা আনডকুমেন্টেড বলতে পারি। তো এতদিন যেটা হতো সেটা সবসময় চলতো, সেটা হলো যে
যদি পরিবার হাউস হোল্ডে যদি আপনার একজন ITIN নাম্বারও থাকে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার না হলেও চলে, তাহলেও কিন্তু তারা ট্যাক্স বেনিফিটটা পেত। ট্যাক্স বেনিফিট মানেই হলো আমরা জানি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আমরা বলি, এখন এবছর বাড়ানো হয়েছে এই বিলের আওতায় 2500 মানে 2500 করা হয়েছে। তবু এখন যাদেরকে দেওয়া হচ্ছে তারা কেমন করে পাবেন? কোনো যারা চিলড্রেন আছে তারা সাধারণত সরাসরি নিজেরা দাবি করে না, তাদের প্যারেন্টরা সেটাকে ট্যাক্স ক্রেডিট হিসেবে পায় এবং সেটাকে তারা ব্যয় করে হাউস হোল্ডের জন্য, বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য। সুতরাং এখন যে যুক্তি দেওয়া হচ্ছে এটা বিপক্ষে হলো যে ডকুমেন্টেড যিনি না আনডকুমেন্টেড প্যারেন্টস, তারা যে টাকাটা ট্যাক্স ক্রেডিট পেয়েছে, তারা যে সেটা সরাসরি এই শিশুদের জন্য, এই চিলড্রেনদের জন্য খরচ করছে তার তো কোনো প্রমাণ নেই। যেহেতু প্রমাণ নেই সেহেতু তারা খরচ করছে না, এটা এখন এটা একটু বাড়িয়ে এক্সটেন্ড করা হলো লজিক থেকে, সেহেতু তাদেরকে সেটা থেকে বঞ্চিত করা হবে। কিন্তু আলটিমেটলি কে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হলো? ওই শিশু যে আমেরিকান সিটিজেন, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তো এগুলোর পিছনের আরেকটা যুক্তি আছে, আরো মানে কারণ আছে, আমি যুক্তি বলবো না, যুক্তিহীনতা, অবশ্যই এটা যুক্তিহীন জিনিস। সেটা হলো মূলত যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন যে এখান থেকে যারা আনডকুমেন্টেড আছেন বা ইমিগ্রান্টদেরকে মানে এদের থেকে বাধ্য করা। আমরা জানি প্রায় 12 মিলিয়ন আনডকুমেন্টেড পিপল এখানে, নন সিটিজেন সেখানে আছেন, এবং এটা অবশ্যই এদের সবাইকে ডিপোর্ট করা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা রিয়েলি ইফ নট ইম্পসিবল ইটস নেক্সট ইম্পসিবল। কারণ হলো যে সময় রিসোর্সেস দরকার সেটা 4 বছরের টার্মে কোনোভাবে করা সম্ভব না। সুতরাং আমরা যদি সবাই খেয়াল করে থাকি, এখন ইমিগ্রেশন কোর্ট থেকে কিন্তু সেলফ ডিপোর্টেশনের জন্য ফ্লাইয়ার পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইমিগ্রেশন জাজদেরকে বাধ্য করা হচ্ছে ফ্লাইয়ার দিতে, যারা কিনা জাস্টিস দেওয়ার জন্য, যাদের কাছে বিচারের জন্য দেওয়া হচ্ছে, তারাই আগেই আপনাকে একটা ফ্লাইয়ার ধরিয়ে দিচ্ছে, বলছে ইউ ক্যান সেলফ ডিপোর্ট ইউরসেলফ, হোয়াই আই এম হিয়ার, হোয়াই আই এম ইন ইমিগ্রেশন কোর্ট। যদি আমাকে সেলফ ডিপোর্টই করতে চাই, তাহলে ইমিগ্রেশন কোর্টে যাওয়ার দরকার নেই। কিন্তু হাস্যকর হলো, এখন কঠোর বাস্তবতা হলো যে এই ফ্লাইয়ারগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের জিনিসটাকে এমনভাবে করা হচ্ছে জানি আপনি এরকম সুযোগ সুবিধা, ফেডারেল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় মানুষকে, এবং আলটিমেটলি ইউ লিভ দ্য কান্ট্রি, সেলফ ডিপোর্টেশন। এবং আরও একটা যেটা ভয়াবহ দিক, সেটা হলো অনেক ডেমোক্রেটিক পার্টির যেসব জায়গায় মানে যেসব স্টেটে তাদের গভর্নর আছে, তাদের মেজরিটি আছে, সেখানে অনেক সময় তারা অনেক সুযোগ সুবিধা দেন যারা স্টেট থেকে দেওয়া হয়, সেগুলোকেও টার্গেট করা হচ্ছে। যে যেসব স্টেট ফেডারেল সুবিধাগুলো পায়, ফেডারেল থেকে মানি পায়, তারা সেই সব কীভাবে ব্যবহার করছে সেদিকে নেওয়া হচ্ছে। তো এগুলো সবই খারাপ সংবাদ, প্রেডিক্ট হওয়ার মতোই ঘটনা। কারণ মানুষের এই সব সুযোগ সুবিধা ঠিক বলা যাবে না, এটাকে বলে ডেইলি নেসেসিটি। কারণ হলো হেলথ কেয়ার সুবিধা, ইউ নিড ইট, এভরিওয়ান উইল নিড ইট। সুতরাং এটাকে যদি না পাওয়া যায়, আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনি না পান, তাহলে হাউ ক্যান ইউ স্টে হিয়ার? তো আলটিমেটলি এটার উদ্দেশ্যই হলো যে ইউ সেলফ ডিপোর্ট। সো এমনভাবে কোণঠাসা করে নেওয়া হচ্ছে যাতে কিনা আনডকুমেন্ট যারা আছেন, যারা এই আওতায় পড়েন, তারা যেন নিজেরাই এদেশ থেকে চলে যেতে বাধ্য হন বা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তো এর মানে কোনো প্রতিষেধক কোনো আছে কিনা, বা এটা দিয়ে কোনো রিমেডি আছে কিনা আমাদের এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। কারণ হলো যারা আওতায় পড়ে যাবেন তাদেরকে তারা ঠিক সে অর্থে এই মুহূর্তে কোনো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। তবে সবচেয়ে আশঙ্কার যেটা হলো, যদি কেউ মানে এটা পদ্ধতিটা এমনই করা হয়েছে যে একটা পরিবারে যদি একটা ইউএস সিটিজেন চাইল্ড থাকে, তাহলে আপনাকে কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে হবে আপনার ফেডারেল অথরিটিকে, যে আপনার এখানে কে কে আছে হাউস হোল্ডে। তো দেখা যাবে যে সেই বেনিফিট নেওয়ার জন্য আপনাকে বলতে হবে যে এখানে আনঅথরাইজড অথবা আনডকুমেন্টেড কোনো ফ্যামিলি মেম্বার রয়ে গেছে। তো দ্যাটস এ ভেরি বিগ প্রবলেমেটিক পার্ট, বিকজ আমরা জানি যে এই মুহূর্তে USCIS অথবা ইমিগ্রেশন কোর্টেও যারা অনেক সময় বিভিন্ন রকম ইন্টারভিউ অথবা কোর্ট প্রসিডিংসে হিয়ারিংয়ে যান, তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা হচ্ছে,
এমনকি আইসি এর জন্য যাদের অনেক সময় যাদের ইন্টারভিউ থাকে তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে। তবে এখানে একটু জিনিস আমি বলে রাখি, সবাই যাতে প্যানিক না হন। আহ, এই অ্যারেস্টগুলো কিন্তু এত বেশি হারে হচ্ছে না যেটাকে বলা যেতে পারে যে মানে টোটালি ম্যাসিভ আকারে। এটা হচ্ছে টার্গেটেড। তার মানে দাঁড়াচ্ছে টার্গেট করা হচ্ছে তাদেরকেই যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিমিনাল চার্জেস আছে, অথবা কোনো কনভিকশন আছে, অথবা যাদের কোনো এর আগে রিমুভাল অর্ডার ছিল। সুতরাং প্রথম ভয় পাওয়ার কিছু নেই। এটার মধ্যে থেকে দুটো জিনিস আছে, সরকারের পক্ষ থেকে আপনাকে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যাতে আপনি ইমিগ্রেশন কোর্টে না যান। যদি আপনি ইমিগ্রেশন কোর্টে না যান তাহলে সেটাই অজুহাত হবে, সেটাই একটা বড় কারণ হবে আপনাকে, আপনার বিরুদ্ধে আপনাকে ডিটেইন করার জন্য। সুতরাং ইউ শুড নট বি অ্যাফ্রেড অফ গোয়িং টু ইমিগ্রেশন কোর্ট অর ইউএসএ সার্ভিস ফর ইন্টারভিউ। কিন্তু যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, ক্রিমিনাল কোনো কনভিকশন এমনকি চার্জ অথবা ওয়ারেন্ট, সুতরাং সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানী হতে হবে। তার কারণ হলো দে আর বিং টার্গেটেড এবং গ্যাং মেম্বার্স। অবশ্যই অবশ্যই আমরাও চাই যে কিনা এই দেশে গ্যাং মেম্বার অথবা ক্রিমিনাল ভায়োলেন্ট ক্রিমিনাল ক্রাইমে জড়িত তাদেরকে এখানে না থাকাই আমাদের জন্য নিরাপদ, সমাজের জন্য। কিন্তু অনেক ছোটখাটো ঘটনা আছে যেগুলোকে আমরা ক্রাইম হিসেবে বলা হয়, এবং আলটিমেটলি যেমন ডোমেস্টিক ভায়োলেন্স ইউজুয়ালি সবসময় ডোমেস্টিক ভায়োলেন্স সবগুলোই খুব গ্রিভাস না। সেক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যেন আমরা ঘরের মধ্যে অথবা বাইরে যখন আমরা যাই তখন ছোটখাটো অনেক ঘটনা আমরা আগে যেগুলো মনে করতাম যে কিছুই হবে না, সেগুলো কিন্তু এখন আপনার টিকিট খাওয়া, যেখানে যেগুলো আগের টিকিট যেগুলো ছিল সিভিল পেনাল্টি, সেগুলো কিন্তু এখন অনেক আমি দেখছি হরহামেশাই ক্রিমিনাল কোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বি কেয়ারফুল, ডোন্ট গেট প্যানিকড। আপনি সামগ্রিক দিক একটু পর্যালোচনা করলেন এবং এই বিলে মার্কিন নাগরিকদের উপরে যে প্রভাবের কথা বললেন, সেখানে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বললেন, বা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা বাড়বে, পাশাপাশি মেডিকেড বা স্ন্যাপ যেগুলো সুযোগ সুবিধা আছে সেটাও কাটা হবে, বা জাতীয় ঋণ বৃদ্ধি বা অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে, এদিকগুলো বললেন, সে ঠিক আছে। কিন্তু এই বিলে যেটা আমরা বলছি যে অ্যাসাইলাম যারা প্রাপ্ত বা যারা প্রাপ্ত তারা তো পেয়ে গেছেন, যারা আবেদন করতে চাইবে, এই বিলে তো আমরা দেখছি যে তাদের আবেদন ফি বৃদ্ধির একটা প্রস্তাব করা হয়েছে, এবং আবাসন এবং আইনি সহায়তা বন্ধ ঠিক নয়, হ্রাস বা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটাও তো একটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এই যারা আবেদন অ্যাসাইলাম সিক করতে চান তারা করলে বাসায় যে একটু সাশ্রয়ী বাসায় তারা থাকতে পারতো বা আইনি সহায়তা নিতে পারতো, সেই জিনিসগুলো তো বন্ধ হচ্ছে। এ ব্যাপারে আপনার কি মত? ধন্যবাদ। প্রথমত হলো যে আমাদের আসলে যে কথাগুলো আপনি বললেন, রিপাবলিকান পার্টি থেকে যেগুলো কথা বলা হচ্ছে বিভিন্নভাবে, সেটা হলো যে ফেডারেল অনেক সুবিধাগুলো যেমন হাউজিং এর অনেক স্টেটই দেখা যায় তাদের বক্তব্য অনুসারে যে নন সিটিজেনদের উপরে প্রায়োরিটি পেয়ে থাকে, যেটা খুব সঠিক না। তবুও তারা বলে যে এভাবে হাউজিং এর ক্ষেত্রে যারা এটার পভার্টি লাইনের জন্য আসলে এই ঘটনাটা ঘটে। তো যখন কোনো ফেডারেল হাউজিং এর সুবিধা দেওয়া হয় তখন দেখা হয় তাদের ইনকাম, ফ্যামিলি ইনকাম, যেটা কিনা পভার্টি লেভেলের কতখানি নিচে আছে তার উপর ভিত্তি করে তাদেরকে করা হয়। এখন পরিসংখ্যানে অবশ্যই দেখা যায় যে যারা নন সিটিজেন অথবা যারা ইমিগ্রেন্ট ইমিডিয়েটলি যারা ইমিগ্রেন্ট হয়ে এসছেন তাদের অর্থনৈতিক অবস্থা অবশ্যই সিটিজেনের তুলনায় ইন জেনারেল ভালো না, খারাপ। সুতরাং সেটাই তাদেরকে এন্টাইটেল করে, তাদেরকে কোয়ালিফাই করে ফর ফেডারেল অর এনি হাউজিং অর এনি বেনিফিট। এখন সেটাকে কারণটা যদি বাদ দিয়ে আপনি যদি দেখেন যে বলা যায় যে হ্যাঁ সবচেয়ে সিটিজেনদের চেয়ে প্রাধান্য পাচ্ছে নন সিটিজেন, দ্যাট ইজ নট ট্রু। কিন্তু যদি আপনার মোট সংখ্যাকেও নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে এর ফলে অনেক বিরাট অংশ নন সিটিজেন পরিবার অথবা আনডকুমেন্টেড যাদেরকে আমরা বলি
তারা বেনিফিটেড হচ্ছেন, কিন্তু এটা মানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। প্রায়োরিটির কারণটা হলো তাদের লেস ইনকাম। তো হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি কি হচ্ছে, যে এই বিল, যে কথাগুলো বলা হচ্ছে, আলটিমেটলি তাদের যারা আনডকুমেন্টেড তাদেরকে পুরোপুরি এই সুবিধা থেকে বঞ্চিত করার জন্য এই প্ল্যান। আমার যেটা ধারণা সেটা হলো যে এইগুলোর উদ্দেশ্যই হলো আলটিমেটলি সেলফ ডিপোর্টেশনকে উৎসাহিত করা। রাইট। ইউ আর নট গোয়িং টু গেট, স্টাইফল করা হচ্ছে। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এত মানুষকে একসাথে ডিপোর্ট করা যাবে না, কোনো মেকানিজমই নেই যেখান থেকে ধরে আপনি জানেন প্রথম থেকে শুরু হয়েছিল যে বিমান ভাড়া করে বিমান নিয়ে যাওয়া ইটস কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং, এবং এটা মামলা হচ্ছে। সুতরাং এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে আপনি সহজেই নিজেই চলে যান বা চলে যেতে বাধ্য হন। তো এটা হচ্ছে, কিছু লোক তো এখন চলে যাওয়ার জন্য সিবিপি হোম অ্যাপ করেছে। ইফ ইউ ওয়ান্না গো, আপনাকে $1,000 পর্যন্ত বিমান ভাড়াও করে মানে টিকিটও দিয়ে দিচ্ছে। তো ইনিশিয়ালি আমার কাছে এখনো মনে হয় যেটা খুবই আনরিয়ালিস্টিক। এটা সমাজের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে। তবে একই সাথে আমার যেটা মনে হচ্ছে যে ইট ক্যানট গো ফর এভার। ওই যে আপনি যেটা বললেন যে আসলে যে যারা আনডকুমেন্টেড আছে বা যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে ধরবার জন্যই আসলে একটা জাল বিস্তার করার চেষ্টা চলছে। তো তাতে আপনি যেটা একটা ভালো কথা বলেছেন, এটা দিয়ে প্যানিক করার কোনো কিছু নেই। আপনার কাছে আরও শুনবো। আমাদের অনেকক্ষণ ধরে দুইজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, একটু ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি হাবিব বলছিলাম আটলান্টা জর্জিয়া থেকে। জি। তো অশোক কুমার স্যারের কাছে আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে, আমি গত 3 বছর আগে বর্ডার ক্রস করে আমি ইউএসএ তে ঢুকেছি। পরবর্তীতে গত বছর 2024 সালে আমাকে সিডি অফার করে কোর্ট থেকে। তো এখন আমি নতুন করে আবারও কেস ওপেনিং ফাইল করছি, বাট সেটা ক্যান্সেল করা হয়েছে। তো পরবর্তীতে আবারও ফাইল করছি, এখন পর্যন্ত অ্যাপ্রুভ করতেছে না, 3 মাস হয়ে গেছে। তো এখন আমার কি কোনো রিস্ক আছে? তো এবং কিভাবে আমি কেস আগাতে পারি এখন, বা আপনার করণীয় কি আছে এখন, এইটাই হলো আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব হাবিব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ওকে, ধন্যবাদ। আমি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু ডিএইচএস থেকে, আইস থেকে কিন্তু অনেক নিজেরাই কিন্তু অনেক কেস রিওপেন করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ যেগুলো সেগুলো। আপনার পিডি ছিল এবং আপনি রিওপেন করার চেষ্টা করছেন, নিশ্চয়ই আপনার কারণ আছে। হয়তো ম্যারেজের মাধ্যমে কোনোভাবে আপনি একটা সুবিধা পাইতে চান। তো আমি একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যদি কোনো কিছু এই মুহূর্তে না হয়, ইট ইজ বেটার লেট দ্য স্লিপিং ডগ লাই। আমি হলে বলবো যে এটাকে বেশি নাড়াচাড়া করা এই মুহূর্তে দরকার নেই। কারণ হলো সরকার থেকেই অনেকগুলো মোশন টু রিওপেন তারা করার চেষ্টা করছে, যাতে কিনা কেসগুলোকে আবার শুরু করা যায়। সুতরাং সরকার থেকে যখন চেষ্টা করে, নিশ্চয়ই আপনাকে বেনিফিট দেওয়ার জন্য না, আপনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য। সেখানে আপনি করেছেন, আপনার নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তো যেহেতু আমি পুরোটা জানি না, আপনাকে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না যেটা নিয়ে আপনি কতখানি মানে সোচ্চার হবেন। তবে জাস্ট বলে রাখলাম যে এখন থেকে আইস অনেক মুশকিল রিওপেন করছে। পুরোনো যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজড কেস আছে সেগুলো কিন্তু রিওপেন করার চেষ্টা করছে, রিক্যালেন্ডার করছে। সুতরাং আপনি আপনার লয়ারের সাথে, অ্যাটর্নির সাথে আলাপ করুন এবং একটু চিন্তা ভাবনা করুন যেটা আপনার জন্য এই মুহূর্তে কতখানি সঠিক হবে। অনেক ধন্যবাদ জনাব হাবিব। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সাইফুল ইসলাম, আপনি যে প্রশ্নটি করেছেন অনেক বড়, এত বড় প্রশ্নে পড়া অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, যে সময়টা খুব ব্যয় হবে। আপনি একটু ছোট করে যদি আপনি লিখে পাঠান তাহলে আপনার উত্তর দিতে পারবো। কে আছেন দর্শক টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আরেকদিন কল দিয়েছিলাম যে আমার ওয়াইফের ইন্টারভিউ সামনে মাসে। এখন প্রশ্ন করছিলাম আমি কি আমার ওয়াইফের সাথে এমবেসিতে যেতে পারবো কিনা। আনসারটা পাইছিলাম আমি যেতে পারবো, কিন্তু আমার যে লয়ার আছে সে বলতেছে যে না গেলেই ভালো। এখন আমার ওয়াইফ আমাকে সাথে নিয়ে যাচ্ছে, আমি কি যেতে পারবো কিনা এটা একটু মেক শিওর আরো হইতে চাচ্ছি।
এবং যেতে পারলে কি আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিনা? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আমার যেটা ইনফরমেশন আছে, প্রথমত আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যেসব ডকুমেন্টস অলরেডি আপনি জমা দিয়েছেন সেগুলোর ভিত্তিতেই মানে তার ইন্টারভিউ হবে। যে আপনাকে ইদানিং যেটা আমি যত ইনফরমেশন আছে তাতে যার ইন্টারভিউ তার বাইরে কাউকে তারা কিন্তু অ্যালাউ করছে না। সুতরাং আপনি হয়তো অ্যাকম্পানি করতে পারেন আপনার ওয়াইফকে আপ টু গেট, মোস্ট লাইকলি দে উইল নট লেট ইউ ইন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে মোহাম্মদ মাহবুবুর রশিদ সায়েম বলছিলাম ভাইয়া। জি জি, আমার ওয়ার্ক পারমিটের আজকে মানে চলে আসছে ওয়ার্ক পারমিটটা আর কি। জি আমি 5 বছরের ওয়ার্ক পারমিট পাইছি আর কি। জি এখন আমার একটা যে কোয়েশ্চেন ছিল, যদি এই যে বিউটিফুল বিলটা যদি পাস হয় জি। তাহলে কি আমাদের ওয়ার্ক পারমিটটা কি মনে করেন যে মানে 6 মাসে চলে আসবে, না আমরা যে 5 ইয়ার্সের পাইছি ওইটাই থাকবে? যদি একটু দয়া করে বলতেন একটু। অনেক ধন্যবাদ জনাব মাহবুব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। কনগ্রাচুলেশনস, অ্যাট লিস্ট ইউ গট দ্য ইএডি ওয়ার্ক পারমিট, দ্যাটস এ গুড থিং। শুনুন, প্রথমত হলো আইনের যে এতক্ষণ নিয়ম হলো যে যখন যে আইনটা চালু হয় সেটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে নেগেটিভ ইফেক্ট দেওয়া যায় না ইউজুয়ালি। সুতরাং যাদের 5 বছরে পেয়েছেন তারা 5 বছরই থাকারই কথা, না হওয়ার কোনো কারণ নেই। 6 মাসে যদি এই মুহূর্তে পর্যন্ত আমি জানি না কত 6 মাস কাউকে দেওয়া হয়েছে, কাজে আপনার জন্য প্রযোজ্য জন্য অ্যাটলিস্ট পরবর্তী লাও। কিন্তু অনেক সময় অনেক ঘটনাই ঘটছে এখন যেটা ঠিক আমাদের কনভেনশনাল থট এবং লিগাল প্রসেসে অনেক সময় হচ্ছে না। স্টিল আই ডু নট বিলিভ যে আপনার রেট্রোস্পেক্টিভলি আপনাকে এফেক্ট দিয়ে কোনো নেগেটিভ কোনো কিছু করা যায়। আপনাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে অনেক পজিটিভ করা যায়, যেমন আপনার 5 বছরের জায়গায় আপনাকে আবার 10 বছর করে দিতে পারে, এটা হতে পারে, কিন্তু নেগেটিভ করা ইউজুয়ালি যায় না। Anyway, enjoy your EAD and work, and let's see. Most likely you will be okay. I do not see any reason to worry. Thank you. অনেক ধন্যবাদ জনাব মাহবুব। আসলে বিষয়টা এইটাই যে যদি এটা প্রস্তাব করা হয়েছে যে এখন থেকে যারা ওয়ার্ক পারমিট হলে 6 মাস পর পর রিনিউ করতে হবে, কিন্তু এটা এখনো পাস হয়নি, এটা প্রস্তাব আকারেই আছে। তো সুতরাং যেটা হয়ও আপনারা যারা পেয়ে গেছেন তাদের ভয়ের কোনো কারণ নেই, সেটা ওই 5 বছরই থাকবে, এটাই নিয়ম। এক্ষেত্রে বাদ দেওয়ার আমার মনে হয় না কোনো সুযোগ আছে, তাহলে পুরো বিষয়টাই ওলটপালট হয়ে যাবে। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি ব্রুকলিন থেকে বলছি। আর আমার প্রশ্নটা হচ্ছে, যারা অ্যাসাইলাম কেস করে, পলিটিক্যাল অ্যাসাইলাম কেস, এন্ড ওইটার জন্য যেসব ডকুমেন্ট সাবমিট করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, ওগুলার মানে ওই কাগজগুলার ফরেনসিক অ্যানালাইসিস কিভাবে করে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক কর্মকার। আর আরেকটা কোশ্চেন আছে, জি। ঠিক এখন বলবো? জি বলেন। আর হোমল্যান্ড সিকিউরিটি ইউজুয়ালি ভেরিফিকেশন গুলা করতে কত টাইম নেয়? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অশোক কর্মকার। ধন্যবাদ। কতখানি সময় নেয় বলা মুশকিল, কারণ কতখানি সময় লাগবে এ ব্যাপারে আইস অথবা সিবিপি কেউ কোনোদিন আপনাকে, দে আর নট বাউন্ড বাই দ্য টাইম। সহজ কথা, কোথাও কোনো নিয়ম নেই যে আপনাকে এত দিনের মধ্যে আপনাকে ভেরিফাই করে আনতে হবে, না পারলে। সেকেন্ডলি হলো হাউ দে ভেরিফাই। প্রথমত যতগুলো ডকুমেন্ট আমরা সাবমিট করি আমাদের করতে হবে যে আপনার যেই করুক সব ডকুমেন্ট সবার ডকুমেন্টই যে আপনাকে ভেরিফাই করা হয় তা কিন্তু না। এটা অনেক ধরনের মানে বিভিন্ন কারণেই সন্দেহ সৃষ্টি হলেই তখনই করা হয়। আদারওয়াইজ এই ভাস্ট ডকুমেন্টেশন এগুলোকে কখনোই পুরোপুরি ভেরিফাই করা যায় না। কিন্তু অবশ্যই যদি সন্দেহের কারণ উদ্রেক করে কোনোভাবেই, সেটা অনেকভাবেই হতে পারে। আপনার ডকুমেন্টেশনে যে আপনার বলা, যেখানে যে দাবি আপনার করা হয়েছে, যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে আপনি যে দাবি করেছেন আপনি কেন অ্যাসাইলাম চান, সেখান থেকে শুরু করে ডকুমেন্টেশনের প্যাটার্ন, অথবা যে অনেক সময় যেখান থেকে আপনি কাজগুলো করছেন তাদের মানে পুরনো কোনো সমস্যা যদি থেকে থাকে, সবগুলো মিলেই এটা অনেক সময় আপনার অনেকটা ভাগ্য, অনেকটাই আপনার
ভাগ্যের সাথে জড়িত। আদারওয়াইজ এটাকে বলা যাবে না যে প্রত্যেকটা ডকুমেন্টই ভেরিফাই করা সম্ভব করা হয়। কিন্তু অবশ্যই আপনাকে যখন আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, আমি সবাইকেই বলছি, আমাদের মধ্যে অনেকটা নেগলিজেন্ট, আমরা অনেকটা রিল্যাক্টেন্ট হয়ে আমরা অনেক সময় মনে করি যে আমরা যেটা জানি সেটা বোধহয় এরা জানে না। সুতরাং আপনি ডকুমেন্টগুলো অবশ্যই এটাকে সঠিক, যেন এটা ভেরিফাই করলে এটা সঠিকভাবে আসে। যেমন আপনি ধরুন আপনার বাবা মার জন্য বাবা মা আপনাকে একটা এফিডেভিট দিচ্ছেন যে আপনার প্রতি আপনার উপরে সেই হামলা হয়েছিল, তো সেটাকে আপনি যথার্থভাবেই তাদের কাছ থেকেই নিয়ে আসেন। কোনোভাবেই কোনো প্রতারকের সাথে প্রতারণার শিকার না হয়ে যা চিন্তা করবেন না আমরা সব ডকুমেন্ট আমি কালেক্ট করে দেবো, এরকম যদি কেউ করে অবশ্যই আপনি সন্দেহ সৃষ্টি হবে। আপনি মনে রাখবেন যে সবকিছুই গোপনে কথাটি রবে না গোপনে। আপনার যে কাজগুলো যারা করে, এতে করে কি হয়, যিনি ভুক্তভোগী প্রথম একজন হলেন, তার সাথে হাজার হাজার লোকই কিন্তু ভুক্তভোগী হতে পারেন। সুতরাং ব্রিং দ্য ডকুমেন্ট দ্যাট ইজ ট্রু, এমন কোনো মিথ্যা আশ্রয় নেওয়ার সঠিক হবে না, যার কারণে আপনার পুরো, শুধু আপনি না এবং আপনার সাথে অন্য অনেকেই কিন্তু এর সাথে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সুতরাং ভেরিফিকেশন তো হতেই পারে, ধরতে হবে আমাদের প্রত্যেকের জামাটা প্রত্যেকটাই ভেরিফাই হতে পারে। কার্ডটা হতে হবে এমন কোনো নিয়ম নেই যে প্রত্যেকটাই করবে, কিন্তু কার্ডটা হবে সেটা তো আমরা জানি না। সুতরাং বেটার ডু ইট ইন আ ওয়ে দ্যাট ইফ ইট ইজ ভেরিফাইড দেন ইউ উইল বি ওকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা দুই একটা প্রশ্ন একটু ফেসবুক থেকে নিয়ে আবার টেলিফোনে যাব। ফজলে হাসান মুনিম তিনি বলছেন, আমার ভাইয়া আমাদের পিটিশনার, আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চাচ্ছি। এমত অবস্থায় আমরা তার এফিডেভিট অফ সাপোর্টের সঙ্গে শুধুমাত্র ইউএস পাসপোর্ট দিলে হবে নাকি বাংলাদেশের জন্ম সনদও পাঠাতে হবে? এই প্রশ্নের উত্তরটা কি? ওকে, আমার মনে হচ্ছে আপনি বলছেন যে ইউএস সিটিজেন যিনি, তার কি কি ডকুমেন্টেশন লাগবে। তো সাধারণভাবেই আপনার যে ডকুমেন্টেশন যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনি যখন DS-260 করে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস আপনি করতে যাচ্ছেন, সেটা যদি আপনি, আমার ধারণা আপনি নিশ্চিত বুঝছেন যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস কি। সো আমি ধরে নিচ্ছি আপনি যেহেতু জানেন এবং আপনি আমেরিকাতেই আছেন এই মুহূর্তে, তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। তো ইউজুয়ালি আপনার সার্টিফিকেশন, বার্থ সার্টিফিকেট তা চাইতেই পারে। সুতরাং বার্থ সার্টিফিকেট প্রাইমারি ডকুমেন্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এবং সুতরাং আপনার তার বার্থ সার্টিফিকেট অবশ্যই রেডি থাকা উচিত। কারণ এটা দ্যাট উইল বি ভেরি, কিন্তু এটা তো আপনি জমা আগেই দিয়েছেন, এটা ছাড়া তো হওয়ার কথা না। সুতরাং যখন আপনি ইন্টারভিউতে যদি আপনাকে ডাকে না, তখন অ্যাডজাস্টমেন্টের জন্য সাধারণত আপনার পিটিশনের যাওয়ার দরকার নেই। সুতরাং তার বার্থ সার্টিফিকেট আপনার কাছ থেকে, আপনাকে অরিজিনাল বার্থ সার্টিফিকেট আপনার কাছে চাওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ফজলে হাসান মুনিম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছে। মোহাম্মদ মজুমদার, তা আপনি যে প্রশ্নটি করেছেন, আই হ্যাভ কোশ্চেন্স টু অ্যাটর্নি। আই অ্যাপ্লাই মাই ব্রাদার অ্যান্ড সিস্টার 2008, হাউ লং উইল টাইম প্লিজ? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ হচ্ছে যে আপনি সময়টা উল্লেখ, শুধু সালটা বলেছেন। শুধু আপনার এক কথায় বলে দেবো, ফাইনাল অ্যাকশন যেটা আছে F4 ক্যাটাগরির ক্ষেত্রে, সেক্ষেত্রে 1 জানুয়ারি 2008 এই তারিখটা ফাইনাল অ্যাকশনে আছে। এখন আপনি কোন মাসে করেছেন সেটা আপনি নিজে মিলিয়ে দেবেন, অথবা ভিসা বুলেটিন যদি আপনি দেখেন তাহলে আপনার বিষয়টি পরিষ্কার করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রঞ্জ থেকে ফাহাদ বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি অ্যাসালাম কেস উইন করছি। জি, আমি গ্রিন কার্ডের জন্য এবং ওয়ার্ক পারমিটের জন্য, দুটোটার জন্য অ্যাপ্লিকেশন করছি। একটাতে হচ্ছে 110 দিন, একটাতে 108 দিন। জি। এটা মোটামুটি কতদিন লাগতে পারে? আর একটা হচ্ছে এটা আমাদের, এটা কি বিউটিফুল যে বিলটা আছে এটাতে কোনো এফেক্ট করবে কিনা? অনেক ধন্যবাদ জনাব ফারাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। কতদিন লাগছে I-765? ইদানিং খুব একটা বেশি সময় লাগছে তা না,
কিন্তু আপনি যেহেতু নতুন করে করছেন, এটাকে বলি আমরা, যেহেতু আপনি ছিলাম যখন গ্রান্ট হয়ে গেছেন তখন আপনি A5 ক্যাটাগরিতে আপনি করছেন, যদি খুব তাড়াতাড়ি চলে আসে, 2-3 মাস হয়তো লাগছে, বাট আই ক্যান টেল ইউ এক্স্যাক্টলি কত সময়। এটা মুশকিল, অনেকে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন, 2 মাসের মধ্যে পেয়েছেন অনেকেই, আবার 6 মাসেও পাননি। ইটস ভেরি ডিফিকাল্ট টু টেল ইউ। আর আপনার যে এটা আপনি এফেক্ট করবে কিনা আপনাকে, আপনি যদি একটু ভালো করে শুনে থাকেন তাহলে বুঝবেন যে অনেক সুবিধাগুলো বঞ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং আপনার কাজ করার অধিকার আপনি বাদ হচ্ছে না, ইউ উইল বি এবল টু ওয়ার্ক, কিন্তু অনেকগুলো যে বেনিফিট, ফেডারেল বেনিফিটগুলো, সেইগুলো থেকে আপনিও আপনি এফেক্টেড হতে পারেন। কারণ হলো যে যত মানে আপনার সিটি গ্রিন কার্ড যদি আপনি পান, তাহলে যে সুবিধাগুলো পাবেন সেটা গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হতে পারেন। গ্রিন কার্ড পেলে তখন আবার আপনি অবশ্যই ইউ উইল বি ফাইন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ফারহাদ। আরও অনেকেই আমাদের দর্শক টেলিফোনে আছেন, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পর এসে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আরও অনেকেই আমাদের টেলিফোনে আছেন এবং ফেসবুকেও আছেন, তো টেলিফোনটা নিয়ে ফেসবুকে আসতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাবান বলছিলাম উজান পার্ক থেকে। জি, আমার কিছুদিন আগে এসএলএমের কেস গেছে, তো আমি বাংলাদেশে আমার নামে কেস ছিল, মিথ্যা মামলা ছিল, পেপারটা আমি এখানে জমা দিছি। আমার হিয়ারিং শুনতে হয়েছে, তারপরে জজে বলছিল যে আমার বাংলাদেশি যে কেসটা আছে এই পেপারগুলো এরা ভেরিফিকেশন করবে, হোমল্যান্ড সিকিউরিটির মাধ্যমে করবে বা কিভাবে করবে। আমার দাদার কাছে প্রশ্ন হয়েছে যে এটা কিভাবে ভেরিফিকেশন করবে, এটা একটু জানালে উপকৃত হতাম। অনেক ধন্যবাদ জনাব শ্রাবণ আপনার প্রশ্নের জন্য। অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার কিভাবে করে, প্রথমত স্টেট ডিপার্টমেন্ট, আমাদের যেটা স্টেট ডিপার্টমেন্ট কিন্তু এই বিভিন্ন দেশের যেসব ঘটনা যাদের ভেরিফিকেশনের জন্য তাদের নিজস্ব ইউনিট রয়ে গেছে। সুতরাং ইউএস এম্বাসি, যেটা স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে, তারা মূলত এই কাজটা করে থাকে তাদের লোকাল বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। সুতরাং এক্স্যাক্টলি কীভাবে করা হয় এটা কিন্তু বলা খুবই দুষ্কর। কারণ হলো স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন রকম তাদের যোগাযোগ, বিভিন্ন রকম স্টেট টু স্টেট তাদের অনেক যোগাযোগ থাকে। যদিও আপনার নির্দিষ্ট কেস নিয়ে আইন অনুসারে বাংলাদেশ সরকারের সাথে তারা যোগাযোগ করতে পারে না, কিন্তু তাদের নিজস্ব যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কিন্তু তারা সমস্ত খবর নিতে পারে, যেটা নেওয়া সম্ভব এবং আপনার বিভিন্ন সময় নিয়ে থাকে। সুতরাং এক্স্যাক্টলি আপনাকে বলা মুশকিল যে কিভাবে সেটা ভেরিফাই করা। বাংলাদেশে অনেক কিছুই এখন আছে যেটা সিস্টেমে আছে, যেটা এখন কম্পিউটারাইজড, কোর্ট ম্যাটারগুলো কম্পিউটারাইজ, সেটা থেকেও তারা নিতে পারে এবং ভবিষ্যতে, এবং তারা এমনকি ইন পার্সন ফিজিক্যাল ভাবেও তারা সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে পারে। তো সুতরাং আমাকে বলা মুশকিল যে ঠিক এক্স্যাক্টলি কীভাবে করে ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন যে প্রসেসে এটাকে প্রমাণ করা যে এটা আপনি যেটা ডকুমেন্ট যেটা আপনি সাবমিট করেছেন এটা যথার্থ এবং এটা কোনো মানে অথেন্টিক, সুতরাং সেটার জন্য যেটা দরকার সেটা তারা করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শ্রাবণ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে একটু ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে নেই যে মিস্টার আর হাসান তিনি বলেছেন, এবং রাইজিং হিউম্যান, আপনার প্রশ্নটি আমরা বুঝিনি। মাকসুদুর রহমান, আপনার প্রশ্নটিও আমরা বুঝিনি। এম আর হাসান বলেছেন যে ওয়ান বিউটিফুল বিলটা সিনেট থেকে পাস হতে কতদিন লাগতে পারে? আসলে কতদিন লাগবে এটা তো হাউসে পাস হয়েছে, খুবই টানাপোড়েনের মধ্যে দিয়ে 215/214 ভোটে, অর্থাৎ 1 ভোটের ব্যবধানে মাত্র এই বিলটি পাস হয়েছে। সিনেটে কতটুকু সময় লাগবে, তার থেকে বড় কথা হচ্ছে যে সিনেটে আদৌ পাস হবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ হয়েছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন যে সিনেটে যদি বিলটি পাস না হয় তাহলে এটা পুনরায় হাউসে পাঠিয়ে দিবেন, এটা কাটছাট করার জন্য বা সংস্কার করার জন্য। সুতরাং এটুকু পর্যন্তই আমরা আপডেট দিতে পারি, এর বাইরে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব
হাসান টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি দেলোয়ার হোসেন ঘোষ বলতেছি। জি 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 ভাইয়া, আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে প্রায় 1.5 বছরের মতন হয়ে গেছে। লাইক এখনো ভিসা অ্যাভেলেবল না। এখন আমার প্রশ্নটা হলো, ভিসা কতদিন যাবে অ্যাভেলেবল হতে, বা আমার গ্রিন কার্ড পেতে কতদিন লাগবে? অনেক ধন্যবাদ অশোক কর্মকার। মিস করেছি, কোন ক্যাটাগরিতে বলছেন উনি? কোন ক্যাটাগরিতে বলছিলেন? আপনার প্রশ্নটা আমরা বুঝিনি। I-360 আমি I-360। ওকে, জি I-360 কবে হয়েছে আপনার? এটা কবে হয়েছে? 1.5 মাস হয়েছে বললেন। প্রায় না, আমার 4 মাস 90 দিন হয়ে গেছে। 4 মাস 90 দিন, প্রায় 5 মাসের আরো বেশি, মানে ওকে, ধন্যবাদ। কিন্তু আনফরচুনেটলি মানে এটা প্রায় 2 বছরের বেশি সময় এখনো পিছিয়ে আছে। এবং আমাকে এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, বাট ইটস মোর দ্যান 2 ইয়ার্স, আই ক্যান টেল ইউ। সো আপনার জন্য খুব ভালো খবর না, এটা একটু আপনাকে আরেকটাই অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আমার আম্মার একটু জন্য একটু ইনফরমেশন জানতে চাই। জি বলুন প্লিজ। আমার আম্মা বাংলাদেশে গেছে জানুয়ারির 1 তারিখে। জি তো ডিসেম্বরের জুনের 30 তারিখে ওনার 6 মাস হয়ে যাবে। তো উনি কি 6 মাসের মধ্যেই ফেরত আসতে হবে? না আসলে কি হবে, এই তো? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। প্রথমত 6 মাসের মধ্যে ফিরে আসতে হবে যদি আপনি মানে আপনার মা যদি চান যে এখানে সিটিজেন হতে, এবং যে সময়ে উনি অলরেডি ছিলেন আমেরিকাতে সেই সময় যদি কাউন্ট করাতে চান, তাহলে অবশ্যই 6 মাসের মধ্যে ওনাকে আসতে হবে। আদারওয়াইজ ওনাকে কন্টিনিউটি যেটা আপনি 5 বছরের মধ্যে আপনাকে দেশের বাইরে ফিজিক্যালি আপনি 6 মাসের বেশি, 6 মাসের কম সময় থাকতে হবে, সেটাকে ব্রেক করবেন। আদারওয়াইজ কোনো সমস্যা নেই। যদি বেশি বারবার এরকম আসা যাওয়া করেন, অবশ্যই তখন একটা প্রিজাম্পশন হতে পারে যে উনি অ্যাবান্ডন করেছেন, মানে পরিত্যাগ করেছেন। আমরা বলি কনস্ট্রাকটিভ অ্যাবান্ডনমেন্ট। তার মানে হলো যে আপনি নিজে আপনার কাজের দ্বারা আপনি এটাকে প্রমাণ করেছেন যে আপনি এদেশে থাকতে চান না, বা স্থায়ী নাগরিক, স্থায়ী যে পার্মানেন্ট রেসিডেন্ট যাকে বলি, সেটা থাকতে চান না। তো হোপফুলি দ্যাট ইজ নট গোনা হ্যাপেন। তো 6 মাসের মধ্যে না আসলেও কোনো সমস্যা নেই যদি সিটিজেনশিপের ব্যাপারে কোনো প্রশ্ন না, কিন্তু 1 বছরের মধ্যে আসতেই হবে, তা না হলে তো গ্রিন কার্ড রিভোক হয়ে যেতে পারে। রিভোক করার জন্য 1 বছরের মধ্যে আসলেও করতে পারে। তখন বারবার আমি যেটা বলছি, বারবার এটা একটা প্যাটার্ন। ইফ দেয়ার ইজ এ প্যাটার্ন অফ স্টেইং আউটসাইড অফ দ্য কান্ট্রি অনেক বেশি, তখন সেটাকে প্যাটার্ন হিসেবে বলা হয়। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি জানেন যে এই মুহূর্তে কি করতে হবে। ধন্যবাদ। না, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে এখন গ্রিন কার্ডটা তো সোনার হরিণ হয়ে গেছে, যেহেতু আপনার এটা পাওয়া গেছে 6 মাসের মধ্যে আপনার মাকে আসতে বলুন, কারণ প্রশাসন এখন যে অবস্থায় চলছে যে কোনো মুহূর্তে এটাকে প্রবলেম হয়ে যেতে পারে। সুতরাং 6 মাস 30 জুনের মধ্যে আসাটাই উত্তম হবে। আয়ান আহমেদ তিনি একটি প্রশ্ন করেছেন যে আমি 1 সপ্তাহ হয়ে আমেরিকায় আসছি বর্ডার ক্রস করে, সেখানে আমি ধরা দেইনি। এখন আমি আমার এক আত্মীয়র বাসায় আছি, আমি কি এখন অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারবো, বা কি করণীয় আমাকে একটু জানাবেন। ওকে, ফার্স্ট অফ অল ইউ আর লাকি, বাট আনফর্চুনেটলি দিস ইজ নট এ গুড থিং। কারণ হলো এটা এখন ক্রিমিনালাইজেশন করা হয়েছে। যদি আপনি ধরা না দিয়ে আসেন, কাজে ইউ আর নট এলিজিবল ফর অ্যাসাইলাম। সুতরাং ইটস আ ভেরি প্রবলেমেটিক থিং দ্যাট ইউ ডিড। অনেক ধন্যবাদ আয়মান আহমেদ। সাইফুল ইসলাম, আপনার এই প্রশ্নের সময় কতদিন লাগতে পারবে এটি বলা খুব কঠিন ব্যাপার, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ বাইবীয়ভাবে কোনো উত্তর আমরা দিতে চাই না, কারণ এটি রেফারেন্স হিসেবে আপনি অন্য কোথাও ব্যবহার করলে এটা আমাদের জন্য একটু সমস্যা। জাস্ট আধা মিনিট আপনার 30 সেকেন্ড সময় নিব যে প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম, যে আমাদের অ্যাসাইলামদের উপরে যে এই বিগ বিউটিফুল বিলের যে প্রভাবটা পড়বে, যে আবেদন ফিটা, অ্যাসাইলাম ফিটা বৃদ্ধি পাচ্ছে, এটা আগে কত ছিল আর বৃদ্ধি পেয়ে কত হতে যাচ্ছে, এই বিষয়টি যদি একটু বলেন।
অ্যাসাইলামের জন্য কোনো ফি এই মুহূর্তে নেই। অ্যাসাইলামের জন্য একবার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ছিলেন একটা $50 আমার যতদূর মনে পড়ে করেছিলেন, কিন্তু ওটা কার্যকরী হয়নি। আর এই মুহূর্তে তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার জন্য কোনো সরকারি কোনো ফি নেই। কিন্তু এটা বৃদ্ধির একটা প্রস্তাব করা হয়েছে বোধহয় $1,000। $1,000 বৃদ্ধির প্রস্তাব আমি প্রথমত হলো এটা এখনো আসেনি, এখনো এটা পাস হয়নি, কিন্তু এই মুহূর্তে কোনো নেই, সেটাই সবচেয়ে বড় ঘটনা। হোপফুলি ইট উইল নট ওয়ার্ক। অনেক ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার। আসলে আমাদের হাতের সময় নেই, সময় দইতে বাধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে এবং এই রাত্রি জেগে, কারণ সকালেই আপনাকে আবার কোর্টে যেতে হবে ভোরে, সেই রাত্রি জেগে আমাদের সাথে এই সংযুক্ত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করেছেন, প্রচুর দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা সত্যি ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। গুড নাইট। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে আমরা আলোচনা করলাম। শুধুমাত্র এই ইমিগ্রেশনের দিকটা, অর্থাৎ অ্যাসাইলাম প্রাপ্ত ব্যক্তি সহ খোদ মার্কিন নাগরিকদের উপরে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, সেখানে যারা আমরা অ্যাসাইলামের জন্যে আবেদন করতে চাই তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হব, এবং যারা নাগরিক আছে তারাও আর্থিক দিক থেকে কতটা ক্ষতিগ্রস্ত হব, বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা আগামীকালকেও আলোচনা করব অ্যাটর্নির মাধ্যমেই যে স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাচ্ছে সাময়িকভাবে, সেটা নিয়ে বিস্তারিত আমরা একটু কথা বলতে চাই। কারণ আমাদের দেশ থেকে অনেক হাজার হাজার ছেলে মেয়ে দেশে পড়াশোনা করতে আসেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সে বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাইব যে এর প্রভাবটা কি পড়বে। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।